আজকে একের পর এক ব্রেকিং আসছে, দেখছি, নোট করছি, কিন্তু গুলিয়ে যাচ্ছে সবটা। কারণ যখন এই ঘটনা, মানে ডেফিনেটলি কসবা ধর্ষণ কাণ্ডের কথাই বলছি, যখন এই খবর প্রথম সামনে এলো তারপর থেকে এই একটা ঘটনার যে এতগুলো দিক থাকতে পারে, এতগুলো প্রেক্ষিত থাকতে পারে, এত ঘটনা ওই ল কলেজে ঘটছে, এটা হতে পারে, এটা সত্যি ভাবতে পারিনি। তবে হ্যাঁ, এটাই বা বলি কি করে, কারণ এক আরজিকর কাণ্ড, তারপরে অনেক ঘটনা, অনেক রকম দুর্নীতি সামনে এসেছিল, অভিযোগ সামনে এসেছিল, আর এখানেও ঠিক তেমনটা। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি এবং সেটাই এখানে বলার চেষ্টা করব যে এই কসবা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এর ক্রাইম রেকর্ড যখন দেখছি চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে। গুণধর এই মনোজিৎ 2017 সাল, মানে 25-এ দাঁড়িয়ে কথা বলছি, 2017 সাল থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। 2017, 2019, 2022, 2024 পর একটার পর একটা অভিযোগ আসছে মনোজিতের বিরুদ্ধে। কি কি অভিযোগ নতুন করে এত ইলাবোরেটলি এখন বলছি না, কারণ তার মধ্যে আপনারা আজকে দিনভর যারা সংবাদ মাধ্যমে চোখ রেখেছেন তারা দেখেছেন যে অস্ত্র রাখার আইনে মামলা, অন্যান্য মহিলাদের সঙ্গে, অন্যান্য ছাত্রীদের সঙ্গে কী ধরনের ব্যবহার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম অভিযোগ এই মনোজিতের বিরুদ্ধে রয়েছে। কিন্তু যেটা খুব অবাক লাগলো যে এরপরেও মনোজিৎ আছে, বহাল তবিয়তে আছে। কার আশকারায় মনোজিৎ আছে জানি না। মনোজিতের নাকি, মানে মনোজিৎ নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত, এইরকম একটা তথ্য সামনে এলো। অপরাধ প্রবণতা, এই ধরনের অপরাধ প্রবণতা মনোজিতের অনেক দিন থেকে ছিল। আমরা যখন মনোবিদের সঙ্গে কথা বলছি, তিনি তার একটা নাম দিচ্ছেন, কিন্তু খুব কঠিন সেই নাম, যার মানেটা এই রকম যে সে এই ধরনের অপরাধ করে আনন্দ পেত। কি ধরনের অপরাধ? মহিলাদের সঙ্গে এই রকম অভব্যতা, এই রকম নির্যাতনের ঘটনা, তাতে সে আনন্দ পেত, সেটা হলো একটা দিক। তাহলে আমি যেটা এখানে জানতে চাইবো যে এই মনোজিৎ মিশ্র, তাকে কিভাবে এত অভিযোগের পরেও রেখে দেওয়া হলো, এক। দুই হচ্ছে, যদি সে মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে, এবং যেটা আজকে হঠাৎ করে আলোচনায় আসছে, যদি হয়ে থাকে, তাহলে কিভাবে এই কলেজ বা সরকারের তরফ থেকে অস্থায়ী শিক্ষাকর্মী হিসেবে তাকে এখানে নিয়োগ অবস্থায় রেখে দেওয়া হলো। আজকে লাস্ট আপডেট, তাকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু সে ছিল এতদিন মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি, সে এই পদে এতদিন চাকরি করলো। মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি যার বিরুদ্ধে এত অভিযোগ 2017 থেকে 2025 পর্যন্ত, তারপরেও সে এই কলেজে ছিল। মনোজিৎ মিশ্র, তার অঙ্গুলি হেলন ছাড়া কিচ্ছু হতো না। শিক্ষক শিক্ষিকারাও জানতেন, জল ঘোলা করতে চাননি। কি বলতেন তারা? ছেড়ে দাও, যা হচ্ছে মেনে নাও। এত ক্ষমতা, এত ক্ষমতা মনোজিতের কিভাবে হলো? শিক্ষক শিক্ষিকা, গভর্নিং বডি যারা নিয়োগ করলো, এই মেয়েটি নির্যাতন করা হলো, যাকে ওই রকম পাশবিক নির্যাতন করা হলো, তাকে নাকি এই অফার দিয়েছিল মনোজিৎ যে তাকে অন্য কোনো পদ দেওয়া হবে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব 2017 থেকে 2025 পর্যন্ত একজন মানসিক বিকারগ্রস্ত, কোট আনকোট আমি বলছি, এই মুহূর্তে এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করার আমার কাছে সুযোগ নেই, কারণ আমার কোনো প্রেসক্রিপশন নেই মনোজিতের। লোকমুখে শোনা কথা বা যে তথ্যগুলো আমাদের সামনে আসছে সেখান থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তো এই মানুষটাকে এতদিন ধরে রাখা হলো কেন? এই কেনর উত্তর খোঁজার চেষ্টা করি আজকে আগামী 1 ঘন্টায়। কথা বলবো আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন, আলাপ করাবো তাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের তরফ থেকে মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। প্রদীপ্ত, তাকে প্রথমেই স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র ফাল্গুনী পাত্র, ফাল্গুনীদিকে স্বাগত জানাবো। রয়েছেন কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র কেতন জয়সওয়াল, কেতনকে স্বাগত জানাবো। এবং স্টুডিওর বাইরে থেকে রয়েছেন প্রাক্তন IPS নজরুল ইসলাম স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাই। এই যে এতগুলো ঘটনা ঘটে চলেছে, কেউ কিছু জানে না, এটা কি মেনে নিতে হবে? এখান থেকে শুরু করবো। প্রদীপ্তদা, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, আমরা প্রথমেই বলি যে তৃণমূল একটি শোধনবাদী রাজনৈতিক দল এবং তৃণমূল সবসময়
কারেক্টিভ পলিটিক্সে বিশ্বাস করে এবং তৃণমূল সামনে থেকে দাঁড়িয়ে উত্তর দেয়, তৃণমূল সামনে থেকে দাঁড়িয়ে ব্যবস্থাপনা করে এবং সেখানে স্বচ্ছতার সঙ্গে কাজকর্ম করা হয়। দল নিশ্চয়ই যা তার উপযুক্ত ব্যবস্থাপনা করেছে এবং দল উত্তর দিচ্ছে। বিভিন্ন মুখপাত্র থেকে শুরু করে আপনারা দেখেছেন শ্রীরামপুর বা কুণালদা বা আমাদের শশী পাজা, তারা প্রত্যেকে একদম একদম সরাসরি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরও দিয়েছেন। এখান থেকে আমাদের অ্যাপ্রোচটা পরিষ্কার যে আমরা ঘটনা ঢাকতে বা আমরা ঘটনার ওপর কোনো একটা লেয়ার চাপিয়ে অন্যভাবে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করছি না। ফলে আপনার প্রাথমিক যে প্রশ্ন ছিল কার আশকারা বা কিছু, তৃণমূল কাউকে আশকারা দিতে চাইছে না। ঘটনা সামনে এসছে এবং সেই সামনে আসার পরেই সমস্ত ব্যবস্থাপনা তৃণমূল কংগ্রেস করেছে। 1 2 নম্বর কথা হচ্ছে যে দেখুন 12 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছেন 3 জন, পরবর্তীকালে আর একজন গ্রেফতার হয়েছে, বাবা মার বয়ান নেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদের বয়ান নেওয়া হচ্ছে, দুপুর 3:30 থেকে রাত 10:55 বা 50 অবধি সিসিটিভি ফুটেজ বা ডিজিটাল যে প্রিন্টগুলো আছে সেই ডিজিটাল ফুটপ্রিন্টগুলো সিকিওর করা হয়েছে। পুলিশ তার ব্যবস্থাপনা করেছে, ওখানে নিজে মনোজ বর্মা গেছেন বা তার সহযোগী আর একজন ভদ্রমহিলা তিনিও পুলিশ আধিকারিক তিনি গিয়েছেন এবং এক্ষেত্রে পুলিশও যে যথাযোগ্য, সরকার অর্থাৎ পুলিশ মানে তো এখানে সরকারও যে এটাকে খুব গুরুত্ব দিয়ে এবং খুব সহানুভূতির সঙ্গে দেখছে সেটাও খুব পরিষ্কার। আমাদের উত্তরদায়কতা, আমাদের স্বচ্ছতা এবং আমাদের দ্রুততা এইটা বুঝিয়ে দেয় যে তৃণমূল কংগ্রেস একটি দল হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, যদিও সরকারের দুটো পার্ট থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র তৃণমূল দলের লোকই থাকবে সবসময়, সেটা হয় না। যাই হোক না কেন, আমরা চেষ্টা করছি যাতে সার্বিকভাবে একটা এমন পরিবেশ এবং এমন একটা উদাহরণ তৈরি করা যায় যাতে করে এই ধরনের ঘটনার একটা উপযুক্ত শাস্তি, বলিষ্ঠ শাস্তি এবং ভবিষ্যৎ ঘটনাকে আটকানোর জন্য যে কোনো প্রিভেন্টিভ মেজার্স করা যায়। আমি এখানে চেষ্টা করব যে আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি, অপরাজিতা বিলের এই কারণেই গুরুত্ব এসছিল এবং সেই অপরাজিতা বিল কিন্তু আজও ঠান্ডা ঘরে রয়েছে। আপনারা জানেন গুড়াপ থেকে শুরু করে গত জাস্ট 3 বছরের মধ্যে এমন বেশ কিছু কেস আপনাদের সামনে এসছে, জয়নগর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে, যেখানে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ একদম নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় ক্ষেত্রে ফাঁসির ব্যবস্থাও করার চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে। তাহলে এই অপরাজিতা বিলটাও যদি আসতো তাহলেও কিন্তু আর একটা ব্যবস্থা করা যেত। অর্থাৎ একদিকে রাজনৈতিকভাবে বার্তা দেওয়া হচ্ছে, প্রয়োজনীয় শোকজ, প্রয়োজনীয় সাসপেনশন করা হচ্ছে, আবার সরকারি স্তরেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশ তার উপযুক্ত ব্যবস্থা করছে, আবার ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য একটা প্রিভেন্টিভ মেজার্স অপরাজিতা বিলও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আমি প্রদীপ্তদা সব মানলাম, কিন্তু ভবিষ্যৎ ডেফিনেটলি আমাদের সিকিউর করা উচিত, কিন্তু তার মানে এটা নয় যে অতীত থেকে শিক্ষা নেব না। আমি এই কারণে অতীতের কথা বলছি, 2017টা 2025-এর নিরিখে অতীত। এই ছেলেটি 2017 থেকে এবং তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, 2017 সালে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে একটি মামলা হয়েছে মনোজিতের বিরুদ্ধে। 2019-এ এক ছাত্রীর জামা কাপড় খুলে নেয় মনোজিৎ, অভিযোগ রয়েছে। 2019 সালের 31শে ডিসেম্বর মিউজিক সিস্টেম চুরি করে, অভিযোগ রয়েছে। 2022 সালে সুইনহো লেনে এক মহিলা শ্লীলতাহানি করে। আমি আর বাকিগুলো বলছি না, সময় নষ্ট হবে। এত কিছু সত্যি জানতো না, দল জানতো না, এটা ধরে নিতে হবে বলছি। আমি শেষ করি এখানে দলের ভূমিকা নিয়ে শ্রীরামপুর যথাযোগ্য উত্তর দিয়েছে। দলের ভূমিকা নিয়ে দলের ওর কোনো পজিশনিং ছিল না, কিন্তু দল করতো, অস্বীকার করে লাভ নেই। কিন্তু কেউ যদি তৃণমূল দলকে সামনে রেখে অন্যায় করে যায়, তৃণমূল কংগ্রেস অবশ্যই তার দায় নেবে না এবং তাকে উপযুক্ত শাস্তি দেবে, এটা একটা দিক। কিন্তু কারেকশন মেজার্স বলেও তো কিছু আছে। এখানে পুলিশের আধিকারিক আছেন, তিনি জানেন যে কেউ যদি সাজাপ্রাপ্ত হয়ে যায় তারপরেও তাকে সমাজে ফেরার একটা সুযোগ দেওয়া হয়, এই জন্যই আইন আছে, বিচার আছে। ওকে দেবাশিস দা সাসপেন্ডও করেছিল। দেবাশিস দা আজকে আমাদের মধ্যে নেই, ওই কলেজের যিনি প্রাক্তন প্রিন্সিপাল, তাকে সাসপেন্ডও করেছিল, তারপরে যথাযোগ্য প্রক্রিয়ায় সে তার জায়গাটায় ফিরে এসছে। অর্থাৎ কারেকশনাল হোম যেমন কোনো কাজ করে, এক্ষেত্রে দলের ক্ষেত্রেও কিন্তু একটা প্রত্যেকের কথায় মাথায় রাখতে হবে যে প্রত্যেক দলের ক্ষেত্রে, আমি কি বিশভূষণ শর্মার কথা বলবো বা আমি রেবান্নার কথা বলবো, আমরা কিন্তু এখনো অবধি, মানে আপনার চ্যানেলে আমি যতক্ষণ আছি, আমি এখনো অবধি অন্য দলের কথা বলতে চাইছি না। আমি শুধু উদাহরণ দিতে চাইছি যে একটা রাজনৈতিক দল, একটা সমাজ, একটা পরিবার, প্রত্যেক ক্ষেত্রেই সমস্যার অনেকগুলো উপাদান থাকতে পারে। এটা একটা চূড়ান্ত সামাজিক সমস্যা যেটাকে রাজনৈতিক আঙিনায় আনতে হচ্ছে এবং অবশ্যই এখানে আইনের অনুশাসনের জন্য সরকারের ভূমিকা আছে।
কেউ অস্বীকার করছে না। কিন্তু এখানে প্রাক্তন পুলিশ অধিকর্তা আমাদের নমস্য নজরুল ইসলাম স্যার আছেন, উনি যতদিন ধরে পুলিশে আছেন, এত বছর ধরে পুলিশি ব্যবস্থার মধ্যে উনি কাজ করেছেন, উনি কি একই ব্যক্তিকে 10 বার গ্রেপ্তার করেননি নানান অভিযোগে? তাকে তো শাস্তি দেওয়া হয়েছিল। অর্থাৎ সমাজের সমস্ত সমস্যা রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বা রাজনৈতিক ভূমিকার মাধ্যমে সমাধান করার চেষ্টাটা করা খুব প্রয়োজনীয়, প্রিভেন্টিভ মেজার্স নেওয়া খুব প্রয়োজনীয়। কিন্তু তারপরেও আমরা যদি মনে করি যে আমরা এমন একটা স্বর্গে বাস করি যেখানে কিচ্ছু হবে না, তাহলে ওড়িশায় কদিন আগে অত ধর্ষণের ঘটনা ঘটতো না। মহারাষ্ট্র থেকে এইভাবে মানুষকে পাচার করার মতন করে বিএসএফ এর মাধ্যমে 300 টাকা দিয়ে বলা হলো ফিরলে গুলি করে দেবো, এইভাবে মানে ফেরত পাঠানো হতো না, যদিও সে বাংলাদেশি নয়। এইভাবে মধ্যপ্রদেশে মানুষ হারিয়ে যেত না। আপনি জাস্ট একটা গ্লোবাল সার্চ মারুন, যে কেউ দর্শক বন্ধু একটা গ্লোবাল সার্চ মারুন, গ্লোবাল সার্চ বলছি, সেখানে বলুন যে ওম্যান মিসিং বা হ্যারাসড ইন ইন্ডিয়া ইন লাস্ট 2 ইয়ার্স, দেখবেন পশ্চিমবঙ্গের কোনো খবর প্রথমে আসছে না। প্রথমে ফাল্গুনিরা অভিযোগ করে যে এফআইআর নেওয়া হয়। আমি কি বলছি, খবরের কাগজের কথা বলছি, এফআইআর তো আলাদা কথা। খবরের কাগজ তো এফআইআর মানে না, খবরের কাগজ সবার আগে দেয়, তথ্য দেয়, বা নিউজ মিডিয়াও দেয় না। ইউটিউব থেকে শুরু করে গুগল সার্চ দেখবেন, মধ্যপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, সবার আগে আসবে উত্তরপ্রদেশ। তার মানে কি আমি এটা বলবো বিজেপি চূড়ান্ত ব্যর্থ? না, বেশ, আমি একটু নজরুল স্যারের কাছে আসবো, এখানে আমি আসবো ফাল্গুনিদি। এই যে প্রদীপ্তদা যে কথা বলছেন, আমি একদম 100% সহমত প্রদীপ্তদার সঙ্গে এই জায়গায় যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। কিন্তু আপনি আপনার কেরিয়ারে এরকম ঘটনাও নিশ্চয়ই দেখেছেন বা হয়েছে যে সামাজিক একটা ব্যাধির যখন শুশ্রূষা আপনি করতে যাচ্ছেন, তখন হঠাৎ করে দেখছেন যে যে ঘটনাটা ঘটিয়েছে বা যার বিরুদ্ধে অভিযোগ, তার মাথার উপর একটা রাজনৈতিক হাত আছে, তাহলে আপনার কিছু করার থাকছে না, কি করবেন তখন? নজরুল স্যার, প্রথম কথা আমি বলি যে আপনি যদি সৎভাবে নিরপেক্ষভাবে কাজ করেন, কোনো ভালো পোস্টিংয়ের আশা না করেন, বা যেখানে চাইছেন সেরকম পোস্টিং হতে হবে এরকম আশা না করেন, তাহলে কোনো রাজনৈতিক নেতা আপনার কাজে বাধা দিতে পারবে না। কারণ আমাদের অল ইন্ডিয়া সার্ভিস রুল বলছি, আপনারা ইন্টারনেট খুলে ওখানেই দেখে নিতে পারেন যে কন্ডাক্ট রুলের 3 উপধারায় পরিষ্কার বলা আছে যে কোনো একটা নির্দিষ্ট অবস্থায়, যেমন আমি কাউকে অ্যারেস্ট করবো কিনা, যে কোনো রাজনৈতিক নেতার হাত আছে বলে অ্যারেস্ট করবো না। আইন হচ্ছে যে আমি আমার বিবেচনায় আইন অনুসারে যেটা করা দরকার সেটা করব। যদি আমার উপরের কোনো লোক, সেটা আমার কোনো আমলাই হোক বা মন্ত্রী হোক, আমাকে যদি বলেন যে অন্যরকম কিছু করতে হবে, তাহলে আমার অধিকার আছে বলবো যে আপনি তাহলে এটা লিখিত দিন। একদম একদম। যদি সেই অফিসার সৎ হয়, তাহলে রাজনৈতিক নেতা তাকে দিয়ে অন্যায় কাজ করাতে পারে। অফিসাররা অসৎ হয়ে যান, নিজেদের সামান্য সুবিধার জন্য অন্যায় কাজ করেন, যার জন্য রাজনৈতিক নেতারা তাদেরকে দিয়ে অন্যায় কাজ করতে পারেন, করাতে পারেন। 1 নম্বর। 2 নম্বর একটা কথা আমি বলবো যে এই যে সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটনা ঘটেছে, সেটা নিয়ে শাসক দলের একজন এমএলএ এবং এমপি কিছু মন্তব্য করেছিলেন। আমি সে মন্তব্যে যাচ্ছি না। তার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে একটা কিছু লেখা হয়েছিল যে তারা যেটা বলছেন তাদের ব্যক্তিগত মত, এটা দলের মত নয়, বা দল এই ব্যাপারটাকে তারা যা বলছেন সেটাকে সমর্থন করে। শোকজও করা হয়েছিল, তাদের একজনকে শোকজ করা হয়েছে, আর একজন যেটা বলেছেন, একটা কথাতে আপনাদের মনোযোগ দিতে বলবো, কিন্তু গুরুত্বপূর্ণ কথা। উনি বলেছেন যে আপনারা তো বলছেন যে 0 টলারেন্স, তো 0 টলারেন্সটা ঘটনা ঘটে যাওয়ার পরে না ঘটনা ঘটার আগে? উনি যেটা বলতে চেয়েছেন, আমি যদি ঠিক বুঝি, তাহলে এই যে মনোজিৎ মিশ্র এই সাউথ ক্যালকাটা ল কলেজে বা
আরজিকর কলেজে যে মহিলাকে যে হত্যা করা হলো তার পিছনে যারা ছিলেন, তাদেরকে যারা সমর্থন করছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না, তাদেরকে সমর্থন করছেন, এই কথাটা লিখেছেন কিন্তু উনি। আমার বক্তব্য তাই যে এখানে ওদেরকে ধরা হয়েছে, কিন্তু এইটা নিয়েও তদন্ত হওয়া উচিত যে মনোজিতের ওখানে ভর্তি হওয়ার যোগ্যতা ছিল না, তারপরে ভর্তি হয়েছে, তারপরে তাকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে, তারপরে রিঅ্যাডমিশনও টেস্ট না দিয়ে আবার ভর্তি হয়েছে। এই যে বলে ছেলেটাকে বলা হয়েছে যে র্যাঙ্ক ছিল তাতে ওখানে ভর্তি হওয়ার কথা না, ভর্তি হয়েছে। এই যে বেআইনিভাবে যাদেরকে ভর্তি করা হয়েছে তারাই বেআইনিগুলো কাজ করছে। যে লোকেরা ও যে ওখানে ভাইস প্রিন্সিপাল তো ওখানে ম্যানেজিং কমিটির কারো একজন স্ত্রী, এবং ওখানে যে চেয়ারম্যান আছে তাদের বিরুদ্ধে কেন তদন্ত হবে না? এই ছেলেটি তো আর্মস অ্যাক্টে ধরা পড়েছিল, আর্মস অ্যাক্টে সাজা তো শুধুমাত্র লাগে যেটা ধরা পড়েছে সেটা আর্মস, এটা তার কাছে ছিল, তো সে কেসে এখনো কেন সাজা হয়নি? আর আমি বলছি যে আমরা যেমন চাকরি পেতে গিয়েছি তখন আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে, আমাদের বিরুদ্ধে যদি কোনো কেস থাকতো চাকরি হতো না। তেমনি সরকারি সাহায্য পায় কোনো জায়গায়ও চাকরি পেতে গেলে ক্রিমিনাল রেকর্ড থাকলে চাকরি হয় না। তাকে যে চাকরি দেওয়া হয়েছে, বহাল রাখা হয়েছে, এটা আইন ভেঙে করা হয়েছে। যারা এটা করেছে মনোজিতের থেকে তাদের সাজা বেশি হওয়া উচিত। বলুন। কসবা, হরিদেবপুর, আলিপুর, টালিগঞ্জ এই একাধিক থানায় অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। তারপরেও সে 2017 থেকে এই মানে চলছে আর কি, তার যুগ শেষ হয়নি, তার যুগ সে একেবারে রাজার মতো আছে এই কলেজে। এটাই হচ্ছে কথা, যেটা আমি প্রদীপ্তদা আপনার কাছ থেকেও জানার চেষ্টা করছিলাম, যেটা স্যারও বলছেন যে জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে, এগুলো তো মানে এই যে কসবা, হরিদেবপুর, আলিপুর, টালিগঞ্জ থানায় তার নামে অভিযোগ, এটার কি কোনো রকম মানে এগুলো কি খতিয়ে দেখছে দল? কি এগুলো কখনো খতিয়ে দেখেছে আগে? যদি দেখতো তাহলে কি আজকে তার এই বাড়বাড়ন্ত হতো? আমার এটাই প্রশ্ন। কসবা কাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতায় এসেছেন এবং 4 প্রতিনিধি রয়েছেন সেই টিমে। মীনাক্ষী লেখি, বিপ্লব কুমার দেব, মনন মিশ্র, সত্যপাল সিং এরা রয়েছেন। লালবাজারে যান আজকে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তারা যদিও বাধা পেয়েছেন, এরকম একটা অভিযোগ উঠেছে। কি বলেছেন মাননীয় মন্ত্রী শশী পাঁজা, এটা শোনাই আপনাদের, দেখুন। কোন বিষয় নিয়ে আপনাদের প্রতিবাদ? তাহলে বলতে হবে আপনি এটাকে এবার রাজনৈতিক মোড়ক দিচ্ছেন, আপনি এবার পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন, রাজনৈতিক ফায়দা। একটা রেপ, তার মধ্যে দিয়ে কেউ রাজনৈতিক ফায়দা নেয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। ফাল্গুনিদি, আপনাদের ন্যাশনাল টিম, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আরও অনেক বেশি উঠবে, কারণ অনেকগুলো রাজ্যে আপনারা ক্ষমতায় রয়েছেন। তো সেই অভিযোগগুলো সামলানোর ক্ষমতা আপনাদের আছে? যখন আপনারা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অভিযোগ যেগুলো উঠছে, দুর্নীতি বলুন বা এই ধরনের নারী নির্যাতন বলুন, সেগুলো নিয়ে কথা বলেন, আওয়াজ তোলেন, তখন আপনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সামলানোর ক্ষমতা আপনাদের আছে? দেখুন, অবশ্যই আছে বলেই এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। মানুষ একের পর, এবং মহিলাদের ভোটের সংখ্যা একের পর এক বিভিন্ন রাজ্যে আমরা যখনই বিভিন্ন ভোট হয়েছে আমরা দেখেছি সেক্ষেত্রে বেড়েছে। তার মানে মানুষের বিজেপির ওপর আস্থা আছে। দেখুন, এটা ঘটনাই যে রেপ একটা সামাজিক ব্যাধি, কিন্তু সেই ব্যাধিটা যদি কোনো মুখ্যমন্ত্রী বলে যে যেরকম মানুষের জ্বর হয় সেরকম একটু রেপও হয়, তাহলে তো সেই সামাজিক ব্যাধি কলেরার মতো ছড়িয়ে পড়বে। এ তো স্বাভাবিক। যেরকম আমাদের এই যে করোনা হলো, করোনার মতো ছড়িয়ে পড়বে, মানুষকে বাইরে বেরোতে পারবে না। আর এখন এই পশ্চিমবঙ্গে সেই করোনার মতনই ছড়িয়ে পড়েছে। দেখুন, আজকে কলেজে কোনো রাজনৈতিক যে কলেজের যে নির্বাচনগুলো হয়, নির্বাচন বন্ধ। যারা ছিল সেই প্রাক্তনীরাই আসছে, তাদেরকেই রেখে দেওয়া হয়েছে নেতা হিসাবে, এবং তাদেরই দৌরাত্ম্য চলছে। আচ্ছা বলুন, ওনারা বলছে যে আমরা তো ব্যবস্থা নিয়েছি, তাহলে আগে যে রেপের ঘটনা ঘটেছে তার নামে যে অভিযোগ এফআইআর হয়েছে, কেন, কি ব্যবস্থা নিয়েছেন তখন? এই যে তারপরে তার যে বেআইনি অস্ত্র তার কাছে পাওয়া গেছে সেটা নিয়ে যখন হয়েছে, সেখানে তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? একবার কোনো একটা এটিএমে ঢুকে তিনি সেখানে পুলিশকে মারধর করেছিলেন এবং সেখানে তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এরকম অনেক, মানে 20 থেকে 30টা কেস এরকম আছে যেটা তার নামে হয়েছিল, এবং তিনি বলছেন তার মানসিক বিকৃতি আছে। তাহলে তাকে ডাক্তার না দেখিয়ে এতদিন ধরে 30শে আগস্ট তাকে আবার 2024 তাকে আবার পুনর্বহাল করা হয়েছিল, কিসের জন্য?
কোন ক্ষমতায়নের থেকে, কাদের ওপর নির্যাতন করা থেকে, এবং এই যে স্কুল ভর্তিতে সেখানে প্রচুর টাকা আসতো, এই যে এই কলেজে যে ভর্তি হতো, তো কিসের কারণে এই মনোজিৎকে এতদিন রেখে দেওয়া হয়েছিল? এতগুলো ঘটনা জানার পরেও আজকে বলছেন পুলিশ ব্যবস্থা নিয়েছে। কেন নিয়েছেন জানেন? কারণ মেয়েটি এফআইআর করেছে তাই। কারণ যখন 7টার সময় কলেজে এরকম ঘটনা ঘটছে, একদম রাস্তার পাশে একটা ল কলেজে, কেউ আসেনি, না সেখানকার সেই গার্ড এসছে, না সেখানে কোনো লোক এসছে, না সিসিটিভির ক্যামেরা থেকে কোনো কিছু দেখে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে, না উদ্যোক্তার কোনো ফোন এসছে। সিসিটিভি তো ছিল না, সেটাও তো এখানে আরেকটা বিষয় হচ্ছে এত টাকা দেওয়া হয় অথচ সিসিটিভি নেই, রাস্তায় কোনো কিছু ঘটনা হয় আপনি কোনো ফুটেজ পাবেন না। কলেজের মধ্যে সিসিটিভি নেই, সেটা মনোজিতের ইশারাতেই নাকি হয়েছিল যে সিসিটিভির যে অ্যাক্সেস সেটা মনোজিতের মোবাইলে থাকতো। কি করে থাকতো? সে কোন জায়গায় আছে যে এই সিসিটিভির অ্যাক্সেস সে রাখতো? তার মানে সে যে এই ধরনের ঘটনা ঘটাতো তাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, না হলে তো মনোজিতের কাছে এই অ্যাক্সেস থাকতে পারে না। তাহলে আপনি ভাবুন, একজন রেপিস্ট এবং তিনি এই ধরনের মহিলাদের কটূক্তি করতে, মহিলাদের সাথে এরকম ধরনের ব্যবহার করতে তার আনন্দ পেত, তার মানে তার এটা প্যাশন। তো সেইটা জানার পরেও আজকে আসছে, মানে আজকে তদন্ত হয়েছে বলে জেনেছে, এতদিন সবাই জানলেও তার বই প্রকাশ হয়নি তাই কেউ জানেনি। তাহলে এইরকম একটা ছেলে যার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এত গুণ, তাহলে তার ব্যবস্থা নেওয়া হলো কখন? যখন একটা ছাত্রী গণধর্ষিতা হয়ে গেল, তার জীবন সংশয় হয়ে গেল, ভগবানের দয়ায় তার প্রাণটা যায়নি। তাহলে প্রাণ যদি চলে যেত তাহলে প্লেস অফ অকারেন্সও চলে যেত, আর এইগুলো সিসিটিভি তো নেই, ও তো মনোজিতের কাছে, তো সবই লোপাট হয়ে যেত। তো তারপরেও আপনারা দেখুন এফআইআরে এম এর জায়গায় জে, জের জায়গায় কে, কের জায়গায় সে, কথার কথা এরকম পুরো এফআইআরটাকে কিন্তু অন্যদিকে পরিচালনা করার জন্য তৈরি হচ্ছে। যে এটা নয় যে এই গণধর্ষিতা হওয়ার পরে মেয়েটি গিয়ে এফআইআর করেছে বলে সে পুরো জাস্টিস পাবে, এমনটা নয়। সে যতটা সে তুলে ধরতে পারবে, এই ভয়াবহ যে মুখ বন্ধ করার যে একটা চালিকা শক্তি আছে সেটাকে তিনি পেরিয়ে গিয়ে যতটা তিনি লড়াই করতে পারবেন, হয়তো সাজা ততটুকুই আসবে, আর যতটা না হলে নয়। কারণ বিষয়টা উনার এফআইআর এর পরে সেটা সর্বসমক্ষে, সেই জন্যই আজকে এই যে পুলিশ বলছেন না তাদের ধরেছে, তাদের হেফাজতে নিয়েছে, করেছে, কারণ মেয়েটি গিয়ে এফআইআর করেছে স্বতঃস্ফূর্তভাবে। পুলিশ কিছু করেনি, করতে পারেনি, ওখানে সেফগার্ড কেউ দেয়নি, ওখানে পুলিশ আছে। থানা কতটা দূরে কসবা থানা ওখান থেকে? কতটা থানা? যখন সুকান্ত মজুমদার আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদের হিড় করে টানতে টানতে, মানে ডাকাত, চোর, খুনিদের পুলিশকে দেখলাম না এরকম ভাবে কোনোদিন নিয়ে যেতে, কোনোদিন দেখিনি। এই মনোজিতের নামে এত কেস হয়েছে, কোনোদিন আমরা জানতে পারিনি যে পুলিশ তার বিরুদ্ধে এমন কিছু ব্যবস্থা নিয়েছে যে এটা জানার পরে অন্যান্য কলেজে এইরকম ধরনের ঘটনা ঘটে তাতে তারাও সাবধান হবে। এরম কিন্তু আমরা পুলিশের থেকে পাই। আমি আসবো প্রদীপ্তদা, কিন্তু তার আগে একটা বিষয় এখানে একটু জানিয়ে রাখবো আমাদের দর্শকদের, যদিও নতুন করে বলার কিছু নেই। ধর্ষণের ঘটনা বা ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছে মনোজিৎ। এই শুধু এইটা নয়, এর আগেও যে মহিলাদের সঙ্গে বিভিন্ন যৌন নির্যাতনের ঘটনা ঘটিয়েছে সে কথাও সে স্বীকার করেছে। এবং এই ঘটনাগুলোর ভিডিও তোলার অভ্যেস ছিল মনোজিতের। সেই ভিডিও সঙ্গীদের গ্রুপে শেয়ার করতো মনোজিৎ। কসবা কাণ্ডে যে নির্যাতিতা পুলিশকে অভিযোগ জানাতে পারে, মানে মনোজিতের প্রভাব কাটিয়ে সেখান থেকে বেরিয়ে এসে এই মেয়েটি যে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে, এটা মনোজিৎ ভাবতেই পারেনি। ফলে এখানেই বোধহয় ওই মানে সবটা মেলে না, যেটা বলে যে কোথাও একটা গন্ডগোল হয়ে যায়, এক্স্যাক্টলি সেটাই হয়েছিল। এই যে অভিযোগ, এটা একটা মারাত্মক অভিযোগ যে ঘটনা ঘটানো হতো সেগুলোর ভিডিও রেকর্ডিং করা হতো এবং সেটার জন্য এক নির্দিষ্ট গ্রুপ ছিল, সেই গ্রুপে এগুলো শেয়ার করা হতো। এবং বিস্ফোরক অভিযোগ করছেন এখানকারই একজন পড়ুয়া, তিনি বলছেন শিক্ষক শিক্ষিকারাও ওই গ্রুপে ছিল এবং তারা বলতো এগুলো নিয়ে জল ঘোলা পড়ো না। প্রভাবশালী ব্যক্তি, এত যেমন ক্ষমতাবান ব্যক্তি, যখন একটা পার্টির যখন এত পদে ছিল, এত নামি দামি ভারী পদে ছিল, তাহলে নিশ্চয় টাকা নিত। 21 কি 22 যখন যাদবপুর ঘটনা, তখন আজ প্রত্যেকটা জায়গায় যখন কলেজ ক্যাম্পাসে সিসিটিভি ব্যবস্থা করা হয়, তখন কিন্তু মনোজিৎ মিশ্র বলেছিল যে না, এখানে সিসিটিভি খুব একটা প্রয়োজন নেই, এটা বলেছিল সে। সেটা স্বপ্নদ্বীপের আমলে ঠিক স্বপ্নদ্বীপের সময় সে কিন্তু বলেছিল যে সেখানে সিসিটিভি ব্যবস্থা নেই, এখানে কোনো রকম র্যাগিং ঘটনা ঘটে না।
কিন্তু আজ তার কিছু বছর পরে কি দেখতে পেলাম, ও নিজে সবচেয়ে বড় কালপিট। তারা মেয়েদেরকে বিভিন্ন রকম হেনস্থা করতো, সেটা যখন তারা কোনো স্যার ম্যাডামকে বলতো, তো স্যার ম্যাডামরা উল্টে বলতো যে ঠিক আছে এটা নিয়ে জল ঘোলা করে কোনো লাভ নেই। এর মধ্যে স্যার ম্যাডামরাও যুক্ত আছে, এইখানে জল ঘোলা করতে না বলা হতো। এমনকি কিছু কিছু জায়গায় যেখানে ব্ল্যাকমেল করা হতো ছাত্রীদেরকে, নগ্ন ভিডিও বা নগ্ন ফটোতে নিয়ে যেমন ব্ল্যাকমেল করা হতো, কিছু কিছু যে গ্রুপগুলোতে সার্কুলেট করা হতো, ওই সমস্ত কিছু গ্রুপে আজ কিছু টিচাররাও ছিল। তো আমাদের যখন এলজেডি ল কলেজ যখন সেখানে খেলতে যায়, ডাইরেক্টলি তাদেরকে বলে যে না তোমরা পার্টিসিপেট করতে পারবে না, তুমি টিএমসিপি করো না বলে। জামেদ আহমেদ কলেজ কম্পিটিশনে খেলতে যায় না, আর পরবর্তীকালে বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে হয় ওনাদের জন্য। পরে আর এই বিষয় নিয়ে আমরা কোনো রকম জলগোলা করিনি, আমরা ওখান থেকে নাম উইথড্র করে চলে আসি। যা 634 র্যাঙ্ক করেছিল, যেটা সিইউএলইটিতে যেখানে SC ST OBC যেটা 1000 র্যাঙ্ক করেও কপালে ভাগ্য জোরে 1000 উপর র্যাঙ্ক করলে পায় না, আর জেনারেল কোটা তো 500-র উপরে পাই না। গভর্নমেন্ট যে 4টে কলেজ আছে ল কলেজ, সেখানে চান্স পাই না। সেখানে জাহেদ আহমেদ 2634 র্যাঙ্ক করে আর সে ওখানে চান্স পেয়েছে তার জেনারেল কোটাতে। তাছাড়া আর ওই ওপরে যদি তার কোনো নামকরা ব্যক্তি যদি হাত না থাকতো তার মাথার উপর, মনোজিৎ টাকা নিত। দেখুন সক্রিয়তা আমি জানি না এটা, কিন্তু যদি টাকা না নিত তাহলে কেন ফ্রিতে কেউ কার জন্য করে দেবে? নিশ্চয়ই টাকা তো নিতই। এই যে প্রাক্তনীদের বছরের পর বছর থেকে যাওয়া এই অভিযোগ তো দীর্ঘদিনের, যেটা ফাল্গুনীদেও কিছুক্ষণ আগে বলছিলেন। আমি জানি না যে কী ধরনের ব্যবস্থা এক্ষেত্রে নেওয়া হচ্ছে বা আগামী দিনে নেওয়া হবে কিনা, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা হলেও সেইটা কতদিনে পর্যবসিত হবে, আদৌ হবে কিনা? কেতন, কতটা দরকার ছাত্র সংসদ নির্বাচন, কি মনে হচ্ছে? না, অবশ্যই দরকার, কিন্তু আবার যখন ইলেকশনটা হবে তখন আমরা কী দেখবো, জোর যার মুলুক তার মেরে কেটে কোনো রকম যেভাবে পঞ্চায়েতের ভোট হয়, পৌরসভার ভোট হয়, ওরকমই কলেজের ভোটটা হবে। কিন্তু আজকের দিনে যেটা দেখতে হবে যে আজকে বলুন মহিলা একজন মুখ্যমন্ত্রী রাজ্যের, আর মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে এই রাজ্যে মহিলাদের কি অবস্থা দেখুন আপনি। মানে পাকশির থেকে নিয়ে, কামদুনি থেকে নিয়ে, কাটোয়া থেকে নিয়ে, আমাদের আরজিকর কাণ্ড থেকে নিয়ে, আজকে এই ল কলেজের কাণ্ড থেকে নিয়ে সমস্ত ক্ষেত্রে দেখি যে মহিলাদের কি অবস্থা। কিন্তু কেন হচ্ছে অবস্থাগুলো বলুন তো? দেখুন এই সামাজিক ব্যাধির কথা অনেকেই বলে থাকেন, ঠিক আছে, কিন্তু তারপরে যে প্রশাসনের যে অ্যাকশনগুলো থাকে, তারপরে যখন হিস্ট্রিগুলো দেখা হয়, যে লোকগুলো সেখানে অভিযুক্ত বা যে লোকগুলো দোষী, তারা দেখা যায় যে তারা তৃণমূল করে বলে তারা একেবারে নিশ্চিন্ত। এবার আপনি বলুন আজকের দিনে এই যে আমরা ঠিক কয়েক সপ্তাহ আগের একটা ঘটনা, অনুব্রত মণ্ডল সে কি করলো, একজন পুলিশ আধিকারিককে যা ইচ্ছে তাই বললো। মানে যদি আমি এই কথাটা বলি যে মৌখিকভাবে রেপ করলো, ওই পুলিশ আধিকারির মা আর বউকে মৌখিকভাবে রেপ করলো। তার বিরুদ্ধে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, তৃণমূল কিচ্ছু করলো না। সে আজকে বহাল তবিতে তার বাড়িতে বসে ভাত খাচ্ছে। সেটা দেখে কি এই যারা যুব তৃণমূলের তাজা তুর্কি যুব যারা রেপিস্টরা, তারা দেখে তারা উজ্জীবিত হচ্ছে। এবারে তৃণমূল করলে তারা জানে, কারণ তৃণমূল এই 15 বছরে তারা জানিয়ে দিয়েছে তাদের নেতাকর্মীদের যে তৃণমূল করলে তোমাদের দুটো জিনিস পাবে। এক হচ্ছে এই দুর্নীতি, যত রকম এইসব জোচ্চুরি, যত রকম এসব রেপ থ্রেট সব কিছুর লাইসেন্স। আর সেকেন্ড হচ্ছে পুলিশের ভ্যাকসিন। যতদিন তোমরা তৃণমূলে আছো পুলিশ তোমাকে ছুতে পারবে না, ছুলেও তোমাকে ওই শাহজাহানের মতো নিয়ে গিয়ে কোনো এটা ভালোভাবে রাখবে, অনুব্রতর মতো পুলিশ তোমাকে ছুতে পারবে না। এই যে ভ্যাকসিন আর এই লাইসেন্সের খেলা, তারা তো জানে আমরা তৃণমূল করেছি, আমাদের মাথায় দিদির হাত আছে, আমাদের পুলিশ কিচ্ছু করতে পারবে না। অনুব্রত মণ্ডলের যদি আজকে দিনে একটু লোক দেখানোও যদি কোনো শাস্তি হতো, একটা রাতও যদিও জেলে কাটাতে পারতো, তাহলে হয়তো যে তৃণমূল এই যারা কলেজ যারা দাপটে বেড়ায়, যারা কলেজগুলোতে একেবারে যারা মালিক মনে করে নিজেকে, আপনি কি দেখুন না আজকে প্রত্যেকটা সরকারি কলেজ। আরাবুল ইসলামের বিরুদ্ধে তো দল ব্যবস্থা নিয়েছিল, কোথায় নিতে নেওয়া আর নিতে বাধ্য হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। যদি ব্যবস্থা নেওয়ার থাকতো, এই ধরুন এরও হিস্ট্রি আছে, সঞ্জীব ঘোষ তারও হিস্ট্রি ছিল, শাহজাহান শেখ তারও হিস্ট্রি ছিল, কিন্তু এই হিস্ট্রিগুলোকে একেবারে দল জানে। এরাই আমাদের সম্পদ, এরাই আমাদের ভোটটা জোগাড় করে দেয়, এরাই বুথ দখল করার যে মেশিনারি এদের হাতেই আছে, কাজে এদেরকে হাত দেওয়া যাবে না। কিন্তু আজকের দিনে মানে এটা বলা যেতেই পারে যে মমতা ব্যানার্জির ক্ষমতা এনার্জিতে এরা উজ্জীবিত হয়ে সব কাজ করছে। নইলে মানে পুলিশের প্রশাসনের কোনো ভয় নেই, তারা জানে তারা রাজ্য সরকারে তারা একদম মানে মাইডিয়ার আছে, তাই জন্য তাদের কিচ্ছু হবে না। আপনি বলুন না অনুব্রত মণ্ডলের ওপর কি এই সপ্তাহ 15 দিনে আগেরকার ঘটনা কি হয়েছে বলুন না? একটা পুলিশ একটা রাত কাটাতে পারেনি, অথচ আমাদের এখন কংগ্রেসের ছাত্র পরিষদের ওখানে কর্মীরা আমাদের এখন কসবা থানার ওখানে বিরোধিতা করছে, তাদেরকে নিয়ে জেলে পুড়িয়ে দিয়েছে, রাতটা জেলে কাটাতে হয়েছে। অর্থাৎ যারা মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে। কিন্তু এরপরেও তো পরিবারের তরফ থেকে, মেয়েটির পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা পুলিশের তদন্তেই ভরসা রাখছি। দেখুন
প্রাথমিকভাবে ভরসা রাখতে হয় এক। আর সেকেন্ড হচ্ছে কারণ দেখুন পুলিশের না কম্পিটেন্স বা অনেক কথা ওঠে যে এখানে স্যার আছেন, স্যার সব থেকে ভালো করতে পারেন। পুলিশের কম্পিটেন্স, পুলিশের যোগ্যতা দক্ষতা নিয়ে কিন্তু আমরা খুব একটা প্রশ্ন, কারণ আপনি যেগুলো নন পলিটিক্যাল, যে প্রদীপ্তদাই উদাহরণ দিচ্ছিলেন, ওনার উদাহরণের রেস্টে নিয়েই বলছি, গুরাপের কাণ্ড বা মুর্শিদাবাদে ফারাক্কায় যে বাচ্চাটির সাথে একটা ঘটনা হয়েছিল, সেগুলো ক্ষেত্রে দেখুন কোনোটাতে 60 দিনের মাথায় কনভিকশন, কোনোটাতে 50 দিনের মাথায় কনভিকশন। অর্থাৎ যেখানে তৃণমূল জড়িত নেই সেখানে কিন্তু পুলিশ ঠিকঠাক কাজ করছে, সেখানে দ্য ল ইজ টেকিং ইট ওন কোর্স। কিন্তু যেখানে কিন্তু তৃণমূলের লোকেরা জড়িত, আপনি বলুন শাহজাহান এই সিবিআই ইডির যে ধারে যারা কেন্দ্রীয় বাহিনী গেছিল তাদেরকে মেরেছিল, তাদের শাহজাহান বাহিনী, তার কতদিন পরে শাহজাহানকে খুঁজে পাওয়া গেছে। এগুলোই তো প্রমাণ যে যতদিন না দিদি চাইবেন ততদিন কিন্তু পুলিশ কাউকে খুঁজে পাবে না, কাউকে অ্যারেস্ট করতে পারবে না। এই মনোজিৎকে যেহেতু সামনে ভোট, কোনো রকম তুমি যেটা অভিযোগ করছো সরাসরি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করছো, লাভ মানে ওনার কি লাভ এটা করে? আর ওরাই যারা এই ছেলেটিকে বাঁচিয়ে কি লাভ? না এখন তো বাঁচানোর উপায় নেই, সেটাও দেখতে হবে যে আলটিমেটলি সে মানে কোনো ফাঁক ফাঁক করে বেরিয়ে যায় কিনা। আলটিমেটলি এখনো সে একেবারে যে মানে জেলে চলে গেছে বলে সে একেবারে মানে সাজা পেয়ে গেছে তা নয়। কিন্তু আমি একদম স্পেসিফিক্যালি জানতে চাইছি, তুমি সরাসরি তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে অভিযোগ করছো, সরাসরি অভিযোগ তোমার তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে, ওনার কি লাভ এই ছেলেটিকে বাঁচিয়ে? না ওনার লাভ ছিল বলেই তো সরকারে আসার পরে থানা থেকে গুন্ডা ছাড়িয়ে নিতে গেছে। ওনার লাভ ছিল বলেই তিনি মঞ্চ থেকে বলে যে তুই ভালো বোম বাঁধতে পারিস। এখানটা একটু প্রদীপ্তদার কাছে আসি, আমি এরাই তো ভোটটা করায়, এরাই তো তৃণমূলের সম্পদ। প্রদীপ্তদা এই অভিযোগটা আমি আমি বাকি ঠিক আছে বুঝলাম, বাট এই অভিযোগটা আমি সারবত্তা পাচ্ছি না। প্রদীপ্তদা খুব ছোট করে উত্তর নেব। ছোট করেই বলছি, দেখুন আমি কখনো বলবো না বা এভাবে অভিযোগ করব না, ভাই যেভাবে অভিযোগ করলো যে অশোক গেহলটের সময় রাজস্থানে যে ঘটনাগুলো ঘটেছিল বা হিমাচল প্রদেশে তার আগে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনাগুলো কংগ্রেসের নেতৃত্বদের জন্য ঘটেছিল বা কংগ্রেসের নেতৃত্বরা ব্যাকআপ দিয়েছিল। আবার সেই কংগ্রেসের নেতৃত্বই কিন্তু 5 জনের একটা টিম বানিয়েছে এই 19শে জুন, যে ওড়িশায় যে ধরনের বাজে ঘটনা ঘটলো সেগুলো কিভাবে ঘটলো। আবার কংগ্রেসের এক নেত্রী, ন্যাশনাল নেত্রী, ভাইয়ের সঙ্গে খানিকটা বিরোধী যাচ্ছেন আর কি, শামা পারভিন সম্ভবত বা এরকম কিছু নাম, ডক্টর শামা মোহাম্মদ, তিনি আবার বলেছেন যে ওখানে তো ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। ওই বলছে একদিনের জন্যও যদি জেল খাটতো অনুব্রত মণ্ডল, তুমি যার নাম করলে সে তো বহুদিন ধরে জেল খেটেছে, শাহজাহান বহুদিন ধরে জেল খাটছে, শম্ভুনাথ কাউ থেকে শুরু করো। আমরা আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের নাম করে যদি কেউ অন্যায় অবিচার করে, সে ওই শিখ দাঙ্গার মতন 20 বছর পরে গিয়ে সাজা পাবে না। যে শিখ দাঙ্গার সঙ্গে যুক্ত ছিল তাকে 20 বছর পরে সাজা দেওয়া হলো, কংগ্রেস দিল। এখন বড় কথা বলছে, আমি কংগ্রেসকে নিয়ে কিছু বলতে চাইছি না, এখন প্রদেশ, ন্যাশনাল, আবার এদিকে প্রদেশের মধ্যে সভাপতি, প্রাক্তন সভাপতির যে ডিবেট চলছে সেটা আলাদা ব্যাপার। আমার বক্তব্য অন্য একটা জায়গায়, যে এই যে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠালো, বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠালো, বিপ্লব দেব সাংসদ, দ্য গ্রেট বিপ্লব দেব, যার আমলে এই কংগ্রেস সিপিএম এর নেতাদের পিটিয়ে মারা হচ্ছে, রেপে সেই সময় সব থেকে বেশি ঘটনা ঘটে গেছিল, যে মীনাক্ষী লেখি মহিলাদের নিয়ে বাজে কথা বলেন, যে সত্যপাল সিং বলেন যে পুলিশ কি করবে, রেপ হতেই পারে, বা আরো যারা আছেন, আরো একজন যে ভদ্রলোক আছেন, এরা কই কার্তিক মহারাজকে গিয়ে ফ্যাক্ট আর ফাইন্ডিং এইসব কুণাল দাসকে যেভাবে বলেছেন আর কি, যান না কার্তিক মহারাজকে গিয়ে একটু জিজ্ঞেস করে আসুন না যে ভাই কি হলো। এনসিডব্লিউ তো এলো না কার্তিক মহারাজকে জিজ্ঞেস করতে যে কি ঘটেছিল। এরা রেভান্নাকে প্রাইজ দিতে পারে, এরা কুস্তিগিরকে অত্যাচার করার জন্য সেই কুস্তিগিরের সবার প্রেসিডেন্টকে বা তার ছেলেকে আবার টিকিট দিতে পারে। 19 জন নেতার নামে বিজেপি মন্ত্রী, বলছি মন্ত্রী, 19 জন মন্ত্রীর নামে 71 জনের মধ্যে এমন গুরুতর অভিযোগ আছে, তার মধ্যে রেপও রয়েছে, যেটা এখনো পর্যন্ত কিছু ব্যবস্থাপনা হয়নি। 19 জন মন্ত্রী, আমি কোনো এমপি বলছি না, মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী। এই বিজেপি এমন একটা বাতাবরণ সৃষ্টি করেছে যেখানে বলছে ওই মীনাক্ষী লেগি, এই শোনো আমাদের সঙ্গে বেশি তেরিবেরি করবে না, যদি বেশি তেরিবেরি করো আমরা কিন্তু পিছনে ইডি লাগিয়ে দেবো। তাহলে এই ধরনের যারা বাতাবরণ সৃষ্টি করে, যারা বিলকিস বানোর, যারা হত্যাকারী বলবো, যারা বড় ঘটনা ঘটিয়েছে, তাদের যখন বেরিয়ে পড়ে, তাদেরকে মালাদান করে এবং তাদেরকে নিয়ে ভোটে প্রচারে ছাড়তে যায়, তারা বাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে, তাদের কথা আমাদের শুনতে হবে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গই আছে দল হিসেবে, ওরা দেখবে এসব নিয়ে কোনো কথা বলবে না।
আমরা বলি এবং আমরা উত্তর দিই, আমরা ব্যবস্থাও করি সামনে থেকে। বেশ, আমি ফাল্গুনি দিয়ে আসবো, আর একটা বিরতি নিতে হবে, আর বিরতির পর ফিরে এসে এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, কেতনকে জিজ্ঞেস করছিলাম যে ছাত্র সংসদ নির্বাচনটা কতটা দরকার এখানে দাঁড়িয়ে। এই দাবি এই কলেজ থেকে উঠছে, এখানে দাবি উঠছে ইডি তদন্তের, কোথায় কোন জায়গায়। একজনের শাস্তি হতে হবে না, সিস্টেমিক রিফর্ম দরকার। সিস্টেমিক রিফর্ম, পলিটিক্যাল করাপশন যেখানে হচ্ছে সেখানে স্টুডেন্ট ইলেকশন দরকার, যেখানে এত টাকা পয়সার সমস্যা হচ্ছে সেখানে ইডির ইনভলভমেন্ট দরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর এই যে রেপ কেস, এই রেপ কেসটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা অ্যাকনলেজ করতে হবে অথরিটিসদেরকে, সেটা অ্যাকনলেজ করতে হবে। এখানে প্রিন্সিপাল নেই, ভাইস প্রিন্সিপাল আছে, তাকে। নজরুল স্যারের কাছে আমি যাব। স্যার, তিনটে বিষয় আপনার কাছে জানতে চাইবো। এক হচ্ছে মানসিক বিকারগ্রস্ত কসবা কাণ্ডে ধৃত যে মূল অভিযুক্ত, এক্ষেত্রে কেসটা কতটা টিকবে বা কতটা জোরদার করা সম্ভব পুলিশের পক্ষে, এক। দুই হচ্ছে এফআইআর নিয়ে একটা জটিলতা হয়েছে, বিভিন্ন অক্ষরের কারসাজি করা হয়েছে বলে একটা অভিযোগ উঠছে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পরিকল্পনা করে ধর্ষণ, মারাত্মক অভিযোগ উঠছে, পরিকল্পনা করে ধর্ষণ। এখানে নাকি ওই মেয়েটিকে, এই মনোজিৎ, সে আগে প্রেম নিবেদন করেছিল, সে রিফিউজ করেছিল, তার একটি সম্পর্ক আছে সে জানিয়েছিল, এবং তারপর থেকে মেয়েটির টার্গেট হয়ে যায়, এরকম কিছু তথ্য উঠে আসছে। এই তিনটে বিষয় যদি একটু জানান আমাদের। না, আমি প্রথমে এফআইআর এর ওই যে এএমপি এগুলো যে লেখা আছে সেটা বলছি। দেখুন, আমাদের সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টও আছে, তাছাড়া আগে যে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড ছিল তার 228A ধারাতে বলা ছিল, এখন এই ধারাটা যে বিএনএস হয়েছে সে ধারাটা হয়েছে 72। তো সে ধারায় এটা বলা আছে যে রেপের যে ভিকটিম তার নামটা সে ভিকটিমের অনুমতি বা ভিকটিমের কোনো অভিভাবকের অনুমতি বা ওই স্থানীয় থানা অফিসার ইনচার্জের অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে। কিন্তু যারা রেপিস্ট মানে অ্যাকিউজড তাদের নাম প্রকাশ করা যাবে না, এরকম কোনো আইন নাই। তাহলে এখন দেখুন, আমি এফআইআর এর কপিটা দেখে যেটুকু বুঝেছি, প্রথমে কিন্তু পুরো নামটা লেখা হয়েছিল আসামিকে, কিন্তু কি করে আপনি বুঝবেন, আপনারাও দেখুন বুঝতে পারবেন। ধরুন যে কোথাও একটা জেল লেটার দেওয়া আছে, তার আগে বা পরে অনেকটা জায়গা ফাঁকা আছে যেখানে নামটা ছিল। ধরুন এইটা করার কোনো দরকার ছিল না, আর যদি করার দরকার ছিল সেটা তাহলে একটা যুক্তিমতো হওয়া উচিত ছিল। যদি নামগুলো এক্স ওয়াই জেড এরকম পরপর দিত, কিছু বলার ছিল না। যদি এ বি সি ডি এরকম ভাবে দিত তাহলে কিছু বলার ছিল না। দেখুন, এখানে যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে দিয়ে, তার নামের প্রথম নামেও উপাধিতেও কোথাও যে নেই, এম আছে। দেখুন, যে জেব আহমেদ তাকে প্রকাশ করা হচ্ছে এম দিয়ে, তার জেড আছে, এ আছে, এম দিয়ে তাকে প্রকাশ করা কেন হচ্ছে যে এই, এবং যিনি লিখেছেন তাকে এ করা হয়েছে। আমি সেটা এর ব্যাপারে কিছু বলতে যাচ্ছি না, কিন্তু এই যে জে এবং এম যখন কোর্টে সাক্ষী হবে এবং আসামি পক্ষের উকিলরা খুব পেঁচালো প্রশ্ন করবেন, এই জে এবং এম এটা খুব সম্ভাবনা যে বিভ্রান্তির সৃষ্টি করবে এবং আসামিরা ছাড়া পেয়ে যেতে পারে। এটা কে করলো জানা দরকার, যে করেছে সেটা কিন্তু আসামিদের সুবিধার জন্য করেছে। আমি জানি না এটা যিনি লিখেছিলেন তিনি পরে করেছেন কিংবা অন্য কেউ করেছেন অথবা পুলিশ করেছেন, আমার এটা জানা নেই। একটা চলে গেল। দ্বিতীয় যেটা বলছেন যে দুদিন আগে থেকেই তারা এই ষড়যন্ত্রটা করেছে। আপনারা জানেন এখানে 3টে ধারা দেওয়া হয়েছে, তার মধ্যে একটা ধারা হচ্ছে 3(5), সেটা হচ্ছে কমন ইন্টেনশনের ধারা। কিন্তু এখানে হওয়া উচিত যেটা প্রকাশ পেয়েছে কনস্পিরেসি, ষড়যন্ত্রের ধারা। আর আপনারা প্রশ্ন করছিলেন যে বাঁচিয়ে কি লাভ। দেখুন, এই কলেজগুলো হচ্ছে তোলার আখড়া, দখলদারি কায়েম রাখার আখড়া। এই রকম ক্রিমিনাল ছেলেরা ছাড়া এই কাজটা হবে না। আপনারা আরজিকর কাণ্ডে দেখেছিলেন যে কত রকমের দুর্নীতি আছে, যে কলেজের প্রিন্সিপাল দুর্নীতির মামলাতেই এখনো কিন্তু ভিতরে আছে।
তো এই দুর্নীতির ঘটনাগুলো কিন্তু সেই কলেজের একজন ডেপুটি সুপার স্বাস্থ্য ভবনে জানিয়েছিলেন, পুলিশের অ্যান্টি করাপশনে জানিয়েছিলেন এবং ভিজিলেন্স কমিশনে জানিয়েছিলেন এবং কালীঘাটেও একটা কপি দিয়ে এসেছিলেন। অর্থাৎ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জানেন না তা নয়, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল কেন? ওই যে সেখান থেকে যে টাকা ওঠে, এই টাকা তারাই সবটা নেয় না। কুন্তল ঘোষের কথা আপনারা মনে করুন যে আমি তো 10% রাখতাম, বাকি টাকা পাঠিয়ে দিতাম। তো এই যে র্যাঙ্ক নাই তাকে ভর্তি করা হচ্ছে, র্যাঙ্ক জাম করে ভর্তি করা হচ্ছে, একবার বের করে দিয়ে তারপর ভর্তি করা হচ্ছে। যে এই যে টাকাগুলো তোলা হয়, এই টাকার ভাগ শুধু যারা তুলছে তারা নেয় না, এই জন্য বাঁচিয়ে এলাম। বলুন। বেশ, আর যেটা জানতে চাইলাম আপনার কাছে যে মানসিক বিকারগ্রস্ত হওয়ার কথা যেটা বলা হচ্ছে, যদি প্রেসক্রিপশন দেওয়া যায় এক্ষেত্রে, তাহলে এই কেসটা কিভাবে পুলিশ হ্যান্ডেল করবে বা কি হতে পারে এক্ষেত্রে? দেখুন, তার যদি মানসিক অবস্থা এরকম হয় যে তাকে সুস্থ বলা যাচ্ছে না, তাহলে আইনে যেটা বলা আছে তার চিকিৎসার ব্যবস্থা হবে, তারপর তার ট্রায়াল হবে। কিন্তু সেটা মুখে বললেই হবে না। কিন্তু সেক্ষেত্রে যারা তাকে কাজে নিযুক্ত করেছে এবং বহাল রেখেছে তাদের অসুবিধা কিন্তু বাড়বে। মানে সে আসামির সুবিধা হতে পারে, এটা দেখবেন যে প্রচার যেটা করা হচ্ছে সেটা হয়তো আসামিদের কোনো উকিলের পরামর্শে এ প্রচার করা হচ্ছে, কোর্টেও তারা এরকম প্লি নিতে পারে। আচ্ছা, কারণ ধরুন আমি বলছি যে কতদিনে কোথায় কি কাজ হয়েছে, আমাদের এখন যে আইন হয়েছে সংশোধন হয়ে, তাতে রেপ কেসের পুলিশকে 2 মাসের মধ্যে চার্জশিট দিতে হবে তদন্ত শেষ করে, এটা পরিষ্কার বলা আছে। বেশ স্যার, যদি পুলিশ 2 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দেয়, ট্রায়াল হয়, তাহলে বেশ, আমি একটু বিরত করি আপনাকে, আমি একটু ফাল্গুনিদির কাছে আসবো, সময় খুব বেশি নেই। ফাল্গুনিদি, একটু জানতে চাইবো আপনার কাছে, এটা খুব মারাত্মক একটা অভিযোগ যে পরিকল্পনা করে ধর্ষণ, একে কিভাবে দেখছেন? আরজি করের পরে এরকম কিছু অভিযোগ উঠেছিল। দেখুন, যে ছেলেটি এখন বলছেন মানসিক বিকারগ্রস্ত, তাহলে এই অশোক কুমার দে এমএলএ, যার মাথায় যার জেঠু আর কি উনি, হ্যাঁ, তো সে কিভাবে তাকে ইনাকে রেখে দিয়েছিল। এবং আমি আবার বললাম 30শে আগস্ট 2024 তাকে আবার রিনিউয়াল করা হয়েছে কিভাবে। এবং ভাবুন, ভিডিও করে, মানে আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং ভিডিও করে আমি স্পেসিফিক্যালি এটা জানতে চাইছি, পরিকল্পনা করে ধর্ষণ মানে দেখুন, এই যে এই মনোজিৎ, এ তো এর আগে ওই ধরনের ঘটনা ঘটিয়েছে, প্রত্যেকটি ঘটনার ভিডিও করে রাখতো, সেটা কোনো গ্রুপে দিত, সেখানে শিক্ষক শিক্ষিকারাও ছিল বলে এখানকার পড়ুয়ারা অভিযোগ করছেন, ছাত্র সবাই। আমি বলছি পরিকল্পনা করে এই ধর্ষণটা করা হয়েছে, এর আগের গুলোও পরিকল্পনা, সবটাই পরিকল্পনা। কারণ প্রথম তার ইচ্ছাকৃত, তার এই ধরনের মানসিকতা থেকে শুরু হয়েছে, তারপরে যখন সেটা গ্রুপে দিয়েছে, তার মধ্যে সবাই রয়েছে, তারপরে একের পর এক ঘটনা ঘটছে, সবাই বলছে তেবে সে মাথা লাগিও না, তার মানে এটা সবাই জানে এবং তার এই পরিকল্পনাকে মেনে নিয়েছে, তারা উৎসাহিত হয়েছে, তাদেরও পেছনে হাত রয়েছে। আমি সেই জন্যই বলছি এখানে ভাইস প্রিন্সিপাল থেকে প্রত্যেককে এই কেসে যুক্ত করা উচিত। কারণ ভাবুন, একটা স্কুলে, একটা কলেজের মধ্যে সেই মেয়েটিকে ডাকা হয়েছিল, তাকে তার যে কথোপকথন আছে সেগুলো শুনলে মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে যে কী ধরনের ঘটনা ঘটিয়েছে, সেগুলো ভাষায় বলার মতো তার ঘটনা নয়। এবং সেটাকে ভিডিও করেছে, কে ভিডিও করেছে এখানে? তার মানে সে নয়, তার পুরো টিম, মানে এই যে 3 জন রয়েছে, শুধু এই 3 জন নয়, এর সাথে আরও টিম রয়েছে যারা এইসব টিমে এর সাথে সহযোগিতা করছে। যদি এটা ধরে নি ফাল্গুনিদি যে এটা একটা চক্র, আমি জানি না যে কিভাবে এখানে ওই যে অভিযোগটা উঠছে কলেজেই আছে, যে অভিযোগটা উঠছে যে 2634 জাইবের র্যাঙ্ক, তারপরেও সে এখানে চান্স পায়। আমি জানি না এখানে কোনো চক্র চলছে কিনা, টাকা পয়সা লেনদেন হয় কিনা আমি জানি না, কিন্তু এইখানে এই যে ঘটনাটা সরাসরি স্টুডেন্ট একজন তিনি অভিযোগ করছেন যে এইরকম ভাবে ভিডিও করা হয়েছে দিনের পর দিন, সেখানে শিক্ষক শিক্ষিকারা জড়িত, তার মানে এটা চক্র। তাহলে প্রদীপ্তদা, এই চক্রের কোনো খবর নেই? আমি আবারও বলছি যে আছে, আমি ভালো করে সেটা খুব খারাপ এবং তার জন্য তৃণমূল কংগ্রেসকে মানুষ সাজা দিতেই পারেন, সেটা আলাদা একটা প্রসঙ্গ। আমি বলছি ওই ছাত্রত্ব আজকে এই সৎ সাহসটা হয়েছে, সে তো আইনের ছাত্র, সে তো আইনকে প্রচন্ডভাবে ভালোবাসে এবং সবথেকে বড় কথা বিজেপির মতন একটা মাইট বিরোধী দল, তারা এখানে শক্তিশালীভাবে কাজ করছে। আমি সেটাই বলছি, ওর কাছে তো স্ক্রিনশট, আমি একটু বলে দিই, ও তো এখন মুখ খুলেছে,
এখন আমি মনোজিৎ বলছি নেই বলে। আমি বলি একটু, এখন তো মুখ খুলেছে, তোমাদের ক্যামেরার সামনে খুলেছে, এবং তোমরা জানো যে কোর্টে যার বক্তব্য সেটা যদি ক্যামেরার সামনে সে বলে সেটাকে এভিডেন্স হিসেবে পরে ধরা যেতে পারে যদি সে সেটাই টিকে থাকে। আমি ওকে অনুরোধ করবো, ভাই আমি তোমার সঙ্গে আছি, প্লিজ তুমি এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে আমার ডিটেলস নিয়ে নাও, তুমি তোমার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো, যে তথ্যের ভিত্তিতে তুমি বলছো সেগুলো নিয়ে এসো, আমি কোর্টে কেস করব যারা যারা যুক্ত আছে, আমি দায়িত্ব নিয়ে আমি বলছি, একদম শেষ আমার করবো, দল আমাকে 30 সেই সৎ সাহস দেয়। কেতনের কাছে কিন্তু আসবো। যদি মিথ্যে হয় কেতন- তোমাকে কিন্তু আবার এই চ্যানেলে এসে বলতে হবে যে তুমি তোমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের মিথ্যে প্রচার আমি করছো। একটু আমি তাহলে একটু বলি। কিছুক্ষণ আগে অভিযোগ করছিল, আমি একটু ফুল ফ্রেম ছবিটা দেখাতে বলবো। কেতন কিছুক্ষণ আগে অভিযোগ করছিল পুলিশের ভূমিকা নিয়ে। মনোজ ভার্মা গিয়েছে, এই ছবি দেখছি আমরা কেতন। এরপরও বলবো কতদিন কেউ পুলিশের গিয়েছে? ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে না এরা তো সবাই আরজি করেও গেছিল, আরজি করে কি পরিণতি দেখেছি আমরা, মানে আমি না, এই তো- সবটাকে বাদ দিয়ে আপনি শুধু অনুব্রত মণ্ডলের কেসটা স্টাডি করুন, এটাই আরে, হচ্ছে অনুব্রত তৃণমূলের মণ্ডল মডেল। পুলিশের গাড়িতে বোম মারতে বলেছিল, পুলিশের গাড়িতে বলেছে। বোম মারতে বলেছিল, আগুন লাগিয়ে দিতে বলেছিল, যা ইচ্ছে যে তাই করেছে। নির্দলের ওই দাঁড়াবে, তার বাড়িতে তাও বোম মারো। বীরভূম গর্ত জেলা তো খুঁজতে শাসকের বলেননি। ভূমিকা পালন করেছে এতদিনে। প্রফিট গর্তও খুঁড়তে কিন্তু বলেননি, সাদা ব্যাপারটা থান হচ্ছে- পাঠাতেও বলেননি, না, না, কিন্তু এবং ব্যাপারটা তাকে হচ্ছে শোকজ দল করেছে প্রত্যেকটা আর কলে- একটু এবং আগে- তাকে পুলিশের কাছে যেতে বাধ্য করেছে দল। আমি একটু আগে না, না, বলা হলো যে অনুব্রত মণ্ডলও জেলে গেছিল বা শেখ শাহজাহানও জেলে গেছিল, কিন্তু এই রাজ্যের পুলিশ তাদের জেলে পাঠাতে পারেনি এত ঘটনার পরেও। আজকে পার্থ চট্টোপাধ্যায় যিনি শিক্ষামন্ত্রী, তার যারা দেহরক্ষী ছিল তারা তো পুলিশই ছিল। এবং এই যে ক্যাবিনেটের মন্ত্রী, কেন মুখ্যমন্ত্রী পুলিশ তারপরে মন্ত্রীর কি হাতে হলো কোনো দিদি? ক্ষমতা ছিল না? তারপরে একটু কি আগে হলো দিদি দিদি? বলছিল, একটু আপনার অগ্নিমিত্রা পাল তো বলে দিলেন আপনাকে পাশে নিয়ে যে সিবিআই তে বিশ্বাস করছেন না, পুলিশ না হয় করতে পারেনি, তাহলে সিবিআই তো করেছিল, তারপরে কি সিবিআই হলো? করেছে বলেই তো জেলে গেছে দাদা। জেলে গিয়ে কি হলো? হবে, দেখুন, মদনপুর বেহাল সারা বহাল বাঙালি করে তো সব ঘুরে এই বেড়াচ্ছে। বললেই তো আরে হয়ে যায়। বাবা, জেলে তো আমাদের গেছে। তো দরকার। প্রতিমন্ত্রী আরে, জেল আজকে কেটেছে। সময় শেষ হয়ে গেছে, আজকে সময় শেষ। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে জেল প্রত্যেককে কেটেছে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং নজরুল স্যার আমাদের সঙ্গে ছিলেন আগেই, ওনাকে ধন্যবাদ জানাতে হয়েছে কারণ উনি ছিলেন না শেষ পর্যন্ত অনুষ্ঠানে। প্রত্যেকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এবং ক্যামেরার ওপার থেকে আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ। শেষ করছি আজকে এখানেই, অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক সিএনএ।